আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত বিবিএ প্রথম বর্ষ অনলাইন ক্লাসের কার্যক্রম হিসেবে আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, একটি ক্লাস গ্রহণ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। বাসায় নিরাপদে থেকে এবার অন্যরকম একটি ঈদ পালন করেছো এবং আমি এও আশা করছি তোমাদের ঈদের রেশ এখন কেটে গেছে, তোমরা বই নিয়ে বসেছো, কিছু কিছু পড়াশোনা করছো। আজ আমরা আলোচনা করব ব্যষ্টিক অর্থনীতির উৎপাদন অধ্যায়টি। তোমরা প্রথমে একটি গাছের ছবি দেখতে পাচ্ছ এবং দ্বিতীয় স্লাইডে তোমরা কিছু আসবাবপত্রের ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখব গাছের কিছু তাৎপর্য আছে। গাছ আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ এবং অক্সিজেনের উৎস হিসাবে সবসময় মানব জাতির পাশে আছে। কিন্তু আমরা যেহেতু অর্থনীতি পড়ছি, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আমরা যখন গাছকে দেখব তখন আমরা তার তেমন কোনো উপযোগিতা দেখি না। কিন্তু আমরা যখন গাছ থেকে কাঠ করে আমরা আসবাবপত্র তৈরি করি তখন আমরা তার উপযোগিতা খুঁজে পাই। অর্থাৎ গাছকে যখন রূপান্তর ঘটিয়ে আসবাবপত্র তৈরি করা হচ্ছে তখন গাছের একটা উপযোগিতা তৈরি হচ্ছে। অনুরূপভাবে আমরা দেখতে পাই কুমার মাটি থেকে তৈজসপত্র তৈরি করে, কামার লোহা দিয়ে দাপট্টি তৈরি করে এবং এগুলো আমাদের দৈনন্দিন কাজের একটি অংশ হিসেবে সবসময় থাকে। আমরা অর্থনীতির ছাত্র হিসেবে, অর্থনীতির স্টুডেন্ট হিসেবে আমরা যখন উৎপাদনটি দেখব তখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। মানুষ তার শ্রম, মূলধন, মেধা খাটিয়ে কোনো জিনিসকে, প্রাকৃতিক কোনো জিনিসকে রূপান্তর ঘটিয়ে তার ব্যবহারের উপযোগিতা তৈরি করতে পারে। আমরা প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উৎপাদনকে এভাবে ব্যাখ্যা করতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃত প্রদত্ত বস্তুর সাথে নিজের শ্রম ও মূলধন নিয়োগ করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে আমরা উপযোগ বলছি। আমরা এবার অর্থনীতিবিদ ফ্রেশার এর সম্পর্কে কি বলেছে তা একটু দেখি। অর্থনীতিবিদ ফ্রেশারের মতে যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। শিক্ষার্থী, তোমাদের একটি জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কোনো ডেফিনিশনে একটি কিওয়ার্ড থাকে। উৎপাদনে আমাদের কিওয়ার্ড হলো উপযোগ। এবং তোমরা যখন বাসায় এই কোশ্চেনের প্রিপারেশন নেবে তখন তোমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের এই কিওয়ার্ডটি যেন কোনোভাবেই বাদ না যায়। এই কিওয়ার্ডটি যদি বাদ যায় তাহলে এই প্রশ্নের উত্তর পূর্ণতা পাবে না। তোমরা যখন বাসায় এই প্রশ্নটির উত্তরের প্রিপারেশন নেবে প্রথমে একটি ভূমিকা লিখবে এবং মাঝে নম্বর এবং সময় অনুসারে দুই একজন অর্থনীতিবিদদের কথা এখানে দিবে, তারা উৎপাদন সম্পর্কে কি বলেছে এবং লাস্টে একটি উপসংহার টানবে। তবে মনে রাখবে যেভাবেই এই উত্তরটি
প্রিপারেশন নাও না কেন, কোনোভাবেই যেন আমাদের কিওয়ার্ড উপযোগ শব্দটি মিস না হয়। এই পর্যায়ে আমরা দেখব উৎপাদনের উপকরণগুলো কি কি। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি উৎপাদনের 4টি উপাদান: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের প্রথম উপাদান হচ্ছে ভূমি। ভূমি উৎপাদনের আদি এবং অকৃত্রিম একটি মৌলিক উপাদান। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু আমরা যখন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে দেখব তখন আমরা ভূমির সঙ্গে রিলেটেড যে উপাদানগুলো আছে, জলবায়ু, আবহাওয়া, খনিজ সম্পদ, নদ নদী, পাহাড় পর্বত, তাপমাত্রা, এই সব কিছু মিলে আমাদের ভূমি। এবং যেই দেশে যেই ভূমির বৈশিষ্ট্য রয়েছে সেই দেশ সাধারণত সেই বৈশিষ্ট্যকে ভিত্তি করে উৎপাদন কাজটি করে থাকে, এবং ভূমির বৈশিষ্ট্য অনুসারে যদি উৎপাদন কাজ করা হয় তাহলে দেখা যায় যে সেই উৎপাদন ব্যয় কম হয়ে থাকে, এবং উৎপাদন ব্যয় কম হয়ে থাকলে উৎপাদিত দ্রব্যের মূল্য কম হয়ে থাকে, যা ভোক্তার কাছে সবসময় গ্রহণযোগ্য হয়। ভূমি বৈশিষ্ট্য অনুসারে একটি দেশ সাধারণত তার প্রয়োজন অনুসারে উৎপাদন করে থাকে, এবং উৎপাদন যদি বেশি হয়ে থাকে তার প্রয়োজন অনুসারে সে রপ্তানি করে থাকে, এবং উৎপাদন যদি তার প্রয়োজন অনুসারে কম হয়ে থাকে তাহলে সে আমদানি করে থাকে। এরপরে আমরা দেখব উৎপাদনের দ্বিতীয় উপাদান শ্রম সম্পর্কে। শ্রম উৎপাদনের একটি আদি, মৌলিক, অকৃত্রিম উপাদান, এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও আমরা তখনই শ্রম বলবো যখন শারীরিক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে যখন কোনো কিছু অর্জিত হয় তখন তাকে আমরা শ্রম বলে থাকি। শ্রম সম্পর্কে একটি মজার ব্যাপার হলো যে শ্রমকে রিজার্ভ করে রাখা যায় না, শ্রমে দর কষাকষি তেমন হয় না, এবং শ্রম এবং শ্রমিক দুজন হচ্ছে অবিচ্ছেদ্য। তো এই জন্য সবসময় আমাদের উৎপাদন ব্যবস্থাপককে একটি জিনিস মনে রাখতে হবে, শ্রমিক যেন উৎপাদনকারী প্রতিষ্ঠানে এসে তার শ্রমটা দিতে পারে, এবং এই জন্য উৎপাদনকারী ব্যবস্থাপককে সবসময় শ্রমিকের কাজের জন্য যে জিনিসগুলো লাগবে, কাঁচামাল, মেশিনপত্র, যা যা লাগবে, এবং গ্যাস, পানি, বিদ্যুৎ যা যা লাগবে তা সবসময় সরবরাহ রাখতে হবে, যাতে শ্রমিকের শ্রম কোনোভাবেই যাতে নষ্ট না হয়, শ্রমটা যাতে কারখানা আসা মাত্র সে যেন তার শ্রমটাকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজে লাগিয়ে উৎপাদন লক্ষ্যটা অর্জন করতে পারে। আমাদের তৃতীয় উপাদান হচ্ছে মূলধন। মূলধন উৎপাদনের একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান। মূলধন বলতে আমরা সাধারণত অর্থকে বুঝিয়ে থাকি, কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মূলধন উৎপাদনের উৎপাদিত একটি অংশ হিসেবে বিবেচিত হয়। মূলধনও উৎপাদনের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং মূলধন না থাকলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনোভাবেই উৎপাদন করা সম্ভব হয় না, এবং এজন্য দেখা যায় যে মুনাফার একটি অংশ পরবর্তীতে মূলধন কাজে আবার ব্যবহার করার জন্য রিজার্ভ করে রাখা হয়।
আমরা শেষে দেখব উৎপাদনের উপাদান সংগঠন। উৎপাদনের সংগঠন উপাদানটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমানে বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য সংগঠন বিশেষ একটি ভূমিকা রাখে। সংগঠন বলতে সংগঠনের গুরুত্ব আমরা দেখতে পাই যে সংগঠন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং সমন্বয় সাধন করে থাকে। আমাদের ভূমি, শ্রম, মূলধন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে সমন্বয় সাধনের কাজটা সংগঠন করে থাকে। এই জন্যই দেখা যায় যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপক কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, এর মূলধন কোথা থেকে, মূলধনের উৎসটা কোথা থেকে হবে এবং মূলধন কিভাবে ব্যবহৃত হবে, কাঁচামাল কোত্থেকে কেনা হবে, কাঁচামালের সরবরাহটা কিরকম থাকবে এবং উৎপাদিত পণ্য কখন বাজারে যাবে, সঠিক সময়ে বাজারে যাবে কিনা, সবকিছুই উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপককে খেয়াল রেখে এসবগুলোর মধ্যে সমন্বয় সাধন করতে হয়। এবং দেখা যায় যে আমাদের বৃহদায়তন উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শ্রম বিভাগটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং শ্রম বিভাগের পর্যায়গুলো যে একটি কাজ একজন শ্রমিক কাজ করার পর তার পরবর্তী শ্রমিক কখন কাজটা পাবে, কখন কাজটা করবে, এই ব্যাপারটাও এখানে খেয়াল রাখতে হবে। উৎপাদনের উপকরণে একটি 4টি উপাদান আছে এবং এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে সবগুলো উপাদান সবসময় একই রকম ভাবে ব্যবহার হয় না। কোনো কোনো সময় কিছু কিছু উপাদান বেশি ব্যবহার হয়, কিছু কিছু উপাদানের ব্যবহার কম থাকে। কোন উপাদানে কিরকম ব্যবহার হবে এই ব্যবহারটা নির্ভর করে কি উৎপাদন করছি এই জিনিসটির উপরে। এবং তোমরা যখন এই উপাদানের প্রিপারেশনটা নিবে তখন তোমাদের দেখতে হবে প্রথমে একটি ভূমিকা দিবে এবং মাঝে এই 4টির উপাদানের বর্ণনা দিবে এবং শেষে একটি উপসংহার দিবে। তোমাদের এই কোশ্চেনটি মূলত 10 নাম্বারের একটি কোশ্চেন। 10 নাম্বারে সাধারণত এই কোশ্চেন এসে থাকে, তোমরা এভাবে প্রিপারেশন নেবে। এরপরে আমরা দেখব উৎপাদন অপেক্ষক। আমরা উৎপাদনের উপাদানের সম্পর্কে কথা বলার সময় বলেছি যে আমাদের উৎপাদনের উপকরণগুলো সবসময় একই পরিমাণে ব্যবহার হয় না। এটা উৎপাদনের পদ্ধতি বা কি উৎপাদন করছি এটার উপর নির্ভর করে সাধারণত উৎপাদনের উপাদানগুলো ব্যবহার হয়। যখন উৎপাদনে কোনো ফার্মে ব্যবহৃত উপাদানসমূহের মধ্যে উৎপাদিত দ্রব্যের পরিমাপের মধ্যে বিদ্যমান ক্রিয়াগত বা নির্ভরশীল সম্পর্ককে আমরা উৎপাদন অপেক্ষক বলা হয়। অর্থাৎ যে উপাদানগুলো আমরা ব্যবহার করছি তাদের মধ্যে যে ক্রিয়াগত বা একটা নির্ভরশীল সম্পর্ক আছে তাকে আমরা উৎপাদন অপেক্ষক বলে থাকি। গাণিতিকভাবে কিভাবে আমরা এটা দেখব? গাণিতিকভাবে আমরা দেখি কিউ ইকুয়াল টু এফ এল কে। এখানে কিউ উৎপাদনের পরিমাণ, এল শ্রম, কে মূলধন এবং এফ হচ্ছে অপেক্ষক। তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে, তোমাদের এই কোশ্চেনের উত্তরটা সাধারণত 5 মার্কে এসে থাকে। তোমরা বা ডেফিনিশনটাই চাওয়া হয়। ডেফিনিশনে এখানে ক্রিয়াগত বা নির্ভরশীল সম্পর্ক এটাই হচ্ছে এখানকার কিওয়ার্ড। এটা তো তোমাদের অবশ্যই প্রিপারেশন নেওয়ার সময় মাথায় রাখতে হবে। সাথে সাথে তোমাদের এই ইকুয়েশনটা দিতে হবে এবং এই ইকুয়েশন দেওয়ার সময় মনে রাখতে হবে এই ইকুয়েশনে এটা কোনোভাবে ভুল করা যাবে না এবং এই ইকুয়েশনে প্রত্যেকটা এক্সপ্লেনেশনটা দিতে হবে যে কিউ সমান সমান উৎপাদনের পরিমাণ, এল সমান এল ইকুয়াল টু শ্রম, কে ইকুয়াল টু মূলধন, এফ অপেক্ষক, এই জিনিসটা দিতে হবে।
এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিয়ে নিব, আমরা একটা চিত্র দেখব। এখানে দেখা যাচ্ছে সেলুন ব্যবহারের ফলে এক ভদ্রলোকের চুল অনেক লম্বা হয়ে গেছে, এবং দ্বিতীয় চিত্রটিতেও আমরা দেখব যে চুল বড় হয়ে যাওয়ায় সবজি বিক্রেতা তাকে ম্যাডাম বলে বলছে। আমরা একটু আগে সংগঠন সম্পর্কে পড়েছি। সংগঠনে আমরা একটা জিনিস জেনেছি যে সংগঠন সম্পর্ক নির্দেশ করে, এবং সংগঠনে একটি বড় কাজ হচ্ছে সমন্বয় সাধন করা। তোমরা একটা জিনিস সবসময় আমরা দেখি যে ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনাকে সমাজের একটি অংশ বলা হয়, এবং সমাজের অংশ হিসেবে আমরা সবসময় দেখি যে সমাজের সব পেশাজীবীদেরকে নিয়ে আমাদের জীবনযাপন, আমাদের নাপিত, হকার, সবজি বিক্রেতা, কামার, কুমার, সবাইকে আমাদের প্রয়োজন, এবং সবাইকে নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা। এবং নাপিতের করোনার কারণে, নাপিতের অনুপস্থিতির কারণে আমাদের চুল বড় হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই যে ওই নাপিতকেও আমাদের সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সবাইকে নিয়ে আমরা মিলেমিশে আমরা একসঙ্গে এই সমাজে থাকি। এরপরে আমরা দেখব মোট উৎপাদন। মোট উৎপাদন একটি নির্দিষ্ট পরিমাণ উপকরণের সাহায্যে যেই পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে মোট উৎপাদন বলে। অর্থাৎ এখানে আমার কি উৎপাদন করব তার নির্দিষ্ট থাকবে, এবং আমার উপকরণও নির্দিষ্ট থাকবে, এবং এই উপকরণের সাহায্যে আমরা যেটুকু উৎপাদন করতে পারি তাকে আমরা মোট উৎপাদন বলবো। এখানে তোমাদের একটি ছক আছে, এই ছকে আমরা দেখতে পাবো, এই ছকটা আমি আমার স্বল্প জ্ঞানের কারণে এখানে আনতে পারিনি, এবং এই ছকের সাহায্যে একটা রেখাচিত্র তৈরি করা হয়। তো দেখা গেছে যে এই ছকটা আমরা দেখলে দেখতে পাবো যে উৎপাদন, মোট নির্দিষ্ট পরিমাণ উৎপাদনে উপকরণের সাহায্যে এক পর্যায় পর্যন্ত মোট উৎপাদন বাড়তে থাকে, এবং এরপরে মোট উৎপাদনটা কমতে থাকে। তোমরা তোমাদের নোট বইয়ে অবশ্যই মার্ক করে রাখো, আমি নিজেও রাখলাম। আমরা যখন ক্লাসে ফিরে যাব তখন অবশ্যই আমরা এই ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করব, এবং এই ছকটা আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাবো। এবার আমরা দেখব গড় উৎপাদন কাকে বলে। অন্যান্য উপকরণকে স্থির ধরে প্রতি একক পরিবর্তনশীল উপকরণের নিয়োগ থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। অর্থাৎ সবগুলো উপাদান আমাদের স্থির থাকবে, কোনো একটি উপাদানের উপকরণের পরিবর্তন হবে, এবং এই উপকরণের পরিবর্তনের ফলে যে গড় উৎপাদনটি হয়, যে উৎপাদনটি হয় তাকে আমরা গড় উৎপাদন বলি। এখানেও একটি ছক আছে, এবং ছক অনুসারে তোমাদের একটি চিত্র দিতে হবে। আমরা যখন ক্লাসে ফিরে যাব তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করব। এরপরে আমরা দেখব প্রান্তিক উৎপাদন কাকে বলে। এখানেও অন্যান্য উপকরণকে স্থির ধরে পরিবর্তনশীল উপকরণের একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলা হয়। এখানেও আমরা দেখছি যে একটি উপকরণ ও কিছু উপকরণ আমরা স্থির ধরছি, এবং পরিবর্তনশীল যে উপকরণটাকে আমরা পরিবর্তন করছি
তার ফলে মোট উৎপাদনে যে পরিবর্তন হচ্ছে তাকে আমরা প্রান্তিক উৎপাদন বলছি। এখানেও তোমাদের একটি ছক আছে এবং ছক অনুসারে একটি চিত্র আছে। আমরা যখন ক্লাস ফিরে যাব তখন আমরা এই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে করবে এবং আমি পরবর্তী ক্লাসে ওটা সলিউশন করার চেষ্টা করব। আর সুধীজনদের উদ্দেশ্যে বলছি, আমরা আসলে এভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত না। আমরা অতটা নার্ভাস ফিল না করলে কিছুটা অস্বস্তি ফিল করছি, তাই আমাদের কোনো ত্রুটি আপনারা ত্রুটির আপনারা গঠনমূলক সমালোচনা করবেন এবং এই গঠনমূলক সমালোচনা করলে এই করোনাকালীনে যে অনলাইন ক্লাসগুলো আমার মনে হচ্ছে এটা আমরা ভালোভাবে সামনের দিকে আগাতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ক্লান্তিক কাল পার করছি। এই পরিস্থিতি আসলে আমরা কেউ দেখিনি। তো তোমরা বাসায় থাকছো, বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং হাসি খুশি থাকবে। এই সময়টা তোমরা ইচ্ছে করলে বই পড়তে পারো, কারো ছবি আঁকার অভ্যাস থাকলে ছবি আঁকতে পারো, ইউটিউবে ভালো ভালো মুভি দেখতে পারো এবং অবশ্যই সবসময় ঘরে থাকবে এবং ঘরে থাকলেই আমরা নিরাপদে থাকবো এবং নিরাপদে থাকলে আমরা একটি করোনা মুক্ত সকাল পাবো, একটি করোনা মুক্ত দিন পাবো এবং আমরা আবার ক্লাসে ফিরে যেতে পারবো। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভ কামনা।